গল্পের শুরুটা হয় জনি নামের এক মেকানিককে দিয়ে। সে প্রতিদিন একটা ছোটখাটো কার শপে কাজ করেই দিন কাটায়। একদিন তার গার্লফ্রেন্ড বেথ তার কাছে এসে এমন একটা খবর দেয় যার জন্য জনি অনেকদিন ধরে ভয় পাচ্ছিল। সে নাকি জনির সঙ্গে ব্রেকআপ করতে চায়, যে এমন একজন মানুষকে চায় যে সারা জীবন তার পাশে থাকার প্রতিশ্রুতি দিতে পারবে। কিন্তু জনি নাকি সবসময় এই ধরনের বিষয় থেকে দূরে থাকে, মানে সেই বিয়ে কমিটমেন্ট এইসব থেকে সবসময় একটু পালিয়ে পালিয়ে বাঁচে আর কি। জনি আসলে বিয়ে করতেই ভয় পায়, কারণ সে তার বাবাকে ছাড়াই বড় হয়েছে। তার মনে হয় যে তার বাবা ইচ্ছা করে তাকে আর তার মাকে ছেড়ে চলে গিয়েছিল। এই ভয় তার মনে গভীরভাবে বসে গেছে, যেটা নিজেকে সবসময় পরিবার গড়তে বাধা দেয়। কিন্তু বেথ এতদিন ধরে অপেক্ষা করতে করতে পুরো ক্লান্ত হয়ে গিয়েছে, তাই সেই ব্রেকআপের পুরো দোষটাই জনির ওপর চাপিয়ে দেয়। অবশ্য ভেতরে ভেতরে সে খুব ভালো করেই জানতো যে জনির জীবনে আসলে কিচ্ছু হবে না, সারা জীবন সেরকম গরিবই থাকবে। এই জন্যই মূলত সেই ব্রেকআপটা করেছে। তবে চলে যাওয়ার পর তো জনি ভীষণ কষ্ট পায়, কিন্তু এরপর সে সিদ্ধান্ত নেয় সে শুধুমাত্র তার মায়ের যত্ন নেবে আর এই জীবনে সুখ খুঁজে নেওয়ার চেষ্টা করবে। তো ওই রাতেই জনি একটা বারে যায়, আর সেখানে গিয়ে তার বন্ধুদের সঙ্গে বেশ ভালো একটা সময় কাটায়। মনের দুঃখে কষ্ট তো আবার স্টেজে দাঁড়িয়ে জোরে জোরে গান গাইতেও শুরু করে। আর ঠিক তখনই একটা নতুন মেয়ে এসে বারে ঢোকে, আর তার দৃষ্টি সরাসরি জনির ওপর গিয়েই পড়ে। গান শেষ হলে সে জনের কাছে আসে আর নিজের নাম প্রুডেন্স বলেই পরিচয় দেয়। প্রুডেন্স তাকে জানায় যে সে নাকি ইংল্যান্ডের ডিউক অফ গ্লাসউইকের উপদেষ্টা। এরপর সে জনিকে একটা প্লেনের টিকিট দেয় আর বলে যে তাকে ডিউকের সঙ্গে দেখা করতে যেতে হবে। শুধু তাই নয়, সে একটা পুরনো জন্মসনদও দেখায়, যেখানেই প্রমাণ হয় যে জনি নাকি ডিউকের আসল ছেলে। এটা শুনে তো জনি সম্পূর্ণ অবাক হয়ে যায়। সে ওই কাগজটি তার দিকে ঠেলে দেয় আর বলে যে সেই মানুষটার সঙ্গে কোনোভাবেই দেখা করতে চায় না, যে 30 বছর আগে নিজের পরিবারকে ফেলে চলে গিয়েছিল। তো এর পরের দিন সকালবেলায় তো জনি সরাসরি তার মা ডটির কাছে যায় আসল সত্যটা জানতে। তার মা বুঝতে পারে যে এখন আর কিচ্ছু লুকিয়ে রাখা সম্ভব নয়। তখন সে তার অতীতের গল্প বলতে শুরু করে। যখন ডটি আর ক্লাসউইকের ডিউক উইলিয়াম তরুণ ছিল, তখন তারা একে অপরের সঙ্গে পরিচিত হয় আর প্রেমেও পড়ে যায়। কিন্তু উইলিয়ামের পরিবার তাদের বিয়ে মেনে নিতে রাজি ছিল না, তাই তারা পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। উইলিয়াম তাকে প্রতিশ্রুতি দিয়েছিল যে সবকিছু ছেড়ে সে ডটির সঙ্গেই থাকবে, কিন্তু তার শক্তিশালী পরিবারের চাপ তাকে আবারও ফিরিয়ে নিয়ে যায়। এই ঘটনার ফলে ডটি প্রচণ্ড কষ্ট পায়, এমনকি সে বিয়েটাও বাতিল করে দেয়। আর কিছুদিন পর সে জানতে পারে যে সে প্রেগনেন্ট। সে উইলিয়ামকে এই খবর জানাতে অনেক চেষ্টা করে, অনেক চিঠিও পাঠায়, কিন্তু কখনোই সে চিঠির কোনো উত্তর পায়নি। তখন সে মনে করে যে উইলিয়াম হয়তোবা তাকে ভুলে গিয়েছে, তাই সে সিদ্ধান্ত নেয় এই ছেলেকে সে একাই বড় করবে। আর এখন সে জনিকে বলে যে সে যেন উইলিয়ামের সঙ্গে দেখা করে, যাতে সে অন্তত তার বাবাকে চিনতে পারে, যাকে সে কখনোই দেখেনি। তো মায়ের কথা শুনে জনি অবশেষে ওই বিশাল প্রাসাদে গিয়ে পৌঁছায়, যাকে ডিউক অফ গ্লাসউইক নিজের বাড়ি বলে। সেখানে প্রুডেন্স তাকে স্বাগত জানায় আর তাকে প্রাসাদের বিভিন্ন কক্ষ ঘুরিয়েও দেখায়। কিছুক্ষণ পর সে জনিকে ডিউকের স্টাডি রুমে নিয়ে যায় আর বলে যে এখানে অপেক্ষা করো, তবে ভুলেও যেন কোনো জিনিসে হাত দিও না। কিন্তু প্রুডেন্স বের হওয়ার সঙ্গে সঙ্গে জনি একটা পুরনো ফ্লেসিং তলোয়ার তুলে নেয় আর ওটা নিয়ে খেলতে শুরু করে। কিছুক্ষণ পরই উইলিয়াম ওই ঘরে প্রবেশ করে, আর বাবা আর ছেলের চেহারা তো একে অপরের সঙ্গে অনেকটাই মিলে যায়। তাদের কথা বলার ধরন এমনকি অভ্যাসও প্রায় একই রকম। যখন জনি বুঝতে পারে যে তার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাই তার বাবা, যাকে সে কখনোই দেখেনি, তখন তো পুরো পরিবেশটা একটু গম্ভীর হয়ে যায়। অন্যদিকে উইলিয়াম মনে করে যে জনি হয়তো বা এখানে টাকা চাইতেই এসেছে, কিন্তু সে তো আর জানে না যে প্রুডেন্সি তাকে এখানে ডেকে এনেছে। তখন টাকার অভিযোগ শুনে তো জনি ভীষণ আঘাত পায়। সে বলে যে সে শুধুমাত্র তার বাবার সঙ্গে দেখা করতে এসেছে, যিনি বহু বছর আগে তার জীবন থেকে হঠাৎ হারিয়ে গিয়েছিলেন। তবে এত বছর পর ছেলের সঙ্গে দেখা হওয়ার পরেও উইলিয়ামের এরকম গম্ভীর আচরণ দেখে জনি তো ভীষণ হতাশ হয়ে পড়ে। তবে যাওয়ার আগে উইলিয়াম তাকে ডটের কথা জিজ্ঞাসা করে। তখন জনি বলে যে তার মা একসময় গায়িকা হতে চেয়েছিল, কিন্তু তাকে মানুষ করার জন্য তার মাকে নাকি অনেক ছোট ছোট সাধারণ কাজ করতে হয়েছে। জনি তখন তার বাবার উপর তো খুবই রেগে যায় আর সেখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু প্রুডেন্স তখন তাকে থামানোর চেষ্টা করে। সে মনে করিয়ে দেয় যে জনি একটা রাজ পরিবারের ছেলে এবং তার বাবার একমাত্র উত্তরাধিকারী। ভবিষ্যতে তাকে এই গ্লাসউইকের ডিউক হতে হবে। কিন্তু জনি বলে যে সে নাকি এই মানুষের সঙ্গে থাকতে চায় না। প্রুডেন্স তাকে জিজ্ঞাসা করে, তাহলে তুমি কোথায় যাবে? জনি তখন বেশ বিরক্ত হয়ে বলে যে কোন একটা হোটেলে গিয়ে থাকবো, তাও এখানে নয়। তো বের হওয়ার সময় জনির নজর আবার গিয়ে পড়ে গ্যারেজে রাখা একটা পুরনো গাড়ির ওপরে। গাড়িটা তার খুব পছন্দ হয়, কিন্তু সেটা পুরো ধুলোয় ঢাকা ছিল, তাই সেই গাড়ির কাছে লিখে দেয় যে গাড়িটিকে যেন পরিষ্কার করা হয়। এরপর সে কাছের একটা বারে চলে যায় আর সেখানে বার মালিকের একটা পুরনো মিউজিক বক্স ঠিক করে দেয়। এর কিছুক্ষণ পরই তো প্রুডেন্স তাকে খুঁজতে খুঁজতে সেখানেও পৌঁছে যায়। সে জনিকে জানায় যে উইলিয়াম চায় সে 1 সপ্তাহ প্রাসাদেই থাকুক, কিন্তু জনি তো আবার রাজি হয় না। তখন প্রুডেন্স তাকে একটা চুক্তির প্রস্তাব দেয়। সে বলে যে তারা ডার্টসের একটা খেলা খেলবে। যদি প্রুডেন্স জেতে তাহলে জনিকে প্রাসাদে গিয়েই থাকতে হবে, আর যদি জনি জেতে
তাহলে সে আমেরিকায় ফিরে যেতে পারবে এবং প্রুডেন্স তার একটা ইচ্ছাও পূরণ করবে। জনি ভাবে যে সে তো সহজেই জিতে যাবে, তাই রাজি হয়ে যায়। কিন্তু প্রুডেন্সের লক্ষ্যভেদ করার দক্ষতা ছিল খুবই ভালো। সে খুব সহজেই এখানে জিতে যায়। আর পরে জানা যায় যে সে আসলে একজন পেশাদার খেলোয়াড়। আর অবশেষে জনিও হার মেনে নিয়ে প্রাসাদে ফিরে যেতে রাজি হয়ে যায়। তার ঘর দেখিয়ে দেওয়ার পর প্রুডেন্স তো আরাম করে বসে জনির সোশ্যাল মিডিয়ার পোস্ট দেখতে থাকে। তখন অ্যানি নামে এক কাজের মেয়ে এসে জনি আর তার ম্যারেড ছবি দেখে তো হাসতে থাকে আর মজা করে বলে যে ছেলেটিকে কি তোমার ভালো লেগেছে। কিন্তু প্রুডেন্স তখন বলে যে আরে না, এমন কিছুই না, আমি তো শুধুমাত্র একটু দেখছিলাম। তো পরের দিন সকালবেলায় প্রুডেন্স যখন জনির ঘরে যায় তখন সে দেখতে পায় যে জনি একটা পুরনো ফোনোগ্রাফ ঠিক করছে, যা অনেক বছর ধরে নষ্ট অবস্থায় পড়েছিল। কিছুক্ষণ পরে তো প্রুডেন্স তাকে সাইকেল ঘরে ঘুরতে নিয়ে যায়, যাতে সে ডিউকের বিশাল জমিদারিটা দেখতে পারে। সে জানায় যে ডিউক অফ ক্লাসউইকের প্রায় 42,000 একর জমি রয়েছে, সেখানে একটা ব্যক্তিগত চার্চও আছে এবং রাজপরিবারের সদস্যদের সমাধির জন্য বিশেষ জায়গাও রয়েছে। আর এরপরেই তো প্রুডেন্স জনিকে একটা খামারে নিয়ে যায়। ফার্মে পৌঁছালে সেখানে তাদেরকে স্বাগত জানায় ফিন্স নামের এক বৃদ্ধ মানুষ। জনির চোখ তখন সঙ্গে সঙ্গে একটা ভাঙা গ্রাইন্ডিং মেশিনে গিয়ে পড়ে, যা প্রায় 10 বছর ধরে নষ্ট অবস্থায় পড়ে আছে। সে পাশে রাখা বড় বড় বিটরুটের স্তূপ দেখে জানতে চায় যে এগুলো কেন এখানে আছে। তখন ফিন্স বলে যে এখন আর বিটরুট থেকে তেমন কোনো লাভ হয় না। সে আরও বলে যে জনির বাবা উইলিয়াম খুব ভালো মানুষ, তিনি কখনোই সে কৃষকদের কাছ থেকে ভাড়া নেননি যারা ডিউকের জমিতে কাজ করত। ফার্ম ঘুরে দেখার পর যখন তারা আবারও প্রাসাদের দিকে ফিরছিল তখন প্রুডেন্স জনির পরিচয় করিয়ে দেয় তার কাজিন এলিস্টার সঙ্গে। যদি উইলিয়ামের কোনো সন্তান না থাকতো তাহলে এলিস্টারই পরবর্তী ডিউক হওয়ার কথা ছিল। তো ক্ষেতের মাঝ দিয়ে হাঁটার সময় প্রুডেন্স জনিকে বলে যে সে যেন অন্তত একবার ডিউক হওয়ার ব্যাপারে ভেবে দেখে, কারণ সে একদমই চায় না যে এলিস্টার সেই সিংহাসনে বসুক। এরপর সে নিজের জীবনের গল্প বলতে শুরু করে। তার মা বাবা বহু বছর ধরে ডিউকের পরিবারের জন্য কাজ করতেন, তাই সে ছোটবেলা থেকে প্রাসাদে বড় হয়েছে। যখন তার বয়স মাত্র 8 বছর তখন তার মা বাবা একটা দুর্ঘটনায় মারা যায়। সেই সময় উইলিয়ামই তাকে নিজের কাছে রেখে দেয় এবং পুরো নিজের মেয়ের মতো করেই বড় করে তোলে। তিনি তাকে বড় বড় স্কুলে পড়তে পাঠান এবং সে যা করতে চেয়েছে সবকিছু করারই সুযোগ দিয়েছেন। এই কারণে প্রুডেন্স মনের প্রাণে উইলিয়ামের প্রতি অনেকটা কৃতজ্ঞ। সে চায় পরবর্তী ডিউক এমন কেউ হোক যে সত্যি এই দায়িত্বের যোগ্য, ঠিক জনির মতো। তোর কিছুক্ষণ পরে প্রাসাদে বিশেষ অতিথিরা আসতে শুরু করে। তাদের মধ্যে এলিস্টার এবং তার মাও ছিল। সুযোগ পেলেই তারা জনিকে ছোট করে দেখার চেষ্টা করে। তাদের ধারণা ছিল যে জনি তো আমেরিকা সাধারণ মানুষের মতো বড় হয়েছে, তাই রাজকীয় আচরণ সম্পর্কে সে কিছুই জানে না। তো ঘোড়ায় চড়ার সময় এলিস্টার তাকে অপমান করার চেষ্টা করে। সে ভেবেছিল যে জনি নিশ্চয়ই ঘোড়াও চালাতে জানে না, কিন্তু জনি খুব সহজেই ঘোড়াকে নিয়ন্ত্রণ করে ফেলে। আর এটা দেখে তো সবাই অবাক হয়ে যায়। শুধু তাই নয়, সে এলিস্টারকেও পড়ে যাওয়া থেকে বাঁচিয়ে নেয়। কিছুক্ষণ পর জনিকে রান্নাঘরে দেখা যায়, সেখানে সে বিটরুটের জুস বানিয়ে স্টাফদের দিচ্ছিল। তখন অ্যানি বলে যে আগে সে এই ফলটা একদম পছন্দ করতো না, কারণ এর স্বাদ নাকি একটু তেতো ছিল। কিন্তু এরপর সে জনির বানানো জুস খেয়ে তো পুরো অবাক হয়ে যায় যে আসলেই তো এটা অনেক বেশি টেস্টি। তো জনি তখন বলে যে এর অনেক স্বাস্থ্যকর উপকারিতাও আছে। ঠিক তখনই প্রুডেন্স সেখানে এসে সবাইকে কাজে ফিরে যেতে বলে, আর তারপর সে নিজেও জুসটা চেখে দেখে আর তার কাছেও খুব ভালো লাগে। তো সন্ধ্যায় প্রাসাদে একটা বিশেষ ডিনারের আয়োজন করা হয়। জনিও সেই ডিনারের জন্য প্রস্তুত হয়। আর যখন সে প্রুডেন্সকে সুন্দর একটা পোশাকে দেখে তখন তার সৌন্দর্য দেখে তো সে পুরো অবাক হয়ে যায়, কারণ প্রুডেন্সকে আজকে সত্যি কিন্তু অসাধারণ লাগছে। তো ডিনারের সময় প্রথম কোর্সে জনের একটু সমস্যা হয়। তার সামনে অদ্ভুত ধরনের একটা মাছ রাখা ছিল, যা দেখে তার একটুও খেতে ইচ্ছা করছিল না। আর এই সুযোগে এলিস্টার তাকে নিয়ে মজা করতে শুরু করে। সে বলে যে তোমার তো রাজকীয় টেবিলের ম্যানার সম্পর্কে কিছুই জানা নেই, চাইলে পরে আমি তোমাকে শিখিয়ে দেব। কিন্তু জনি তার কথার একটুও গুরুত্ব দেয় না, বরং সে সঙ্গে সঙ্গে একটা মজার গল্প বলে, যার ফলে টেবিলে বসে থাকা অতিথিরা সবাই হেসে ওঠে। এতে স্পষ্ট বোঝা যায় যে সে অ্যালিস্টার বা তার মাকে একটুও ভয় পায় না। তাদের প্রতিটা তুচ্ছ মন্তব্যের জবাব তার কাছে আরো ভালোভাবেই প্রস্তুত করা আছে। তো ডিনার শেষে এলিস্টার দাঁড়িয়ে গর্বের সঙ্গে ঘোষণা করে যে সেই পরবর্তী ডিউক হতে যাচ্ছে। কিন্তু তখনই জনি উঠে দাঁড়ায় আর সবাইকে অবাক করে দিয়ে বলে যে পরবর্তী ডিউক এলিস্টার নয়, সে নিজেই হবে। সেই তার বাবার আসনটা গ্রহণ করবে। এই কথাই তো ঘরের পরিবেশ মুহূর্তের মধ্যে বদলে যায়। প্রুডেন্স তো এটা শুনেই এক্সাইটেড হয়ে যায়, আর উইলিয়াম মনে মনে বেশ খুশি হয়, কারণ তিনি সব সময় মনে মনে চেয়েছিলেন যে তার ছেলে তার জায়গাটা নিক। আর এরপর তো উইলিয়াম সবার সামনে স্বীকার করেন যে জনিই তার ছেলে এবং ভবিষ্যতে সেই হবে ক্লাসউইকের ডিউক। এই কথা শুনে তো এলিস্টার এবং তার মা রাগে ফেটে পড়ে। পরে তারা উইলিয়ামের সঙ্গে একা একা কথা বলতে যায়, কিন্তু উইলিয়াম তো তার সিদ্ধান্তে পুরো অটল থাকে। তিনি বলেন যে জনি তার আসল ছেলে, যদি সে ডিউক হতে চায় তবে সেটা তারই অধিকার। অন্যদিকে জনি আর প্রুডেন্স তাদের বন্ধুদের সঙ্গে একটা বাড়ি গিয়ে এই খবরটা উদযাপন করে। সে রাতে তো জনির মোটেও ঘুম আসে না, তাই সে গ্যারেজে যায় আর সেই পুরোনো গাড়িটাতে কাজ করতে শুরু করে। কিছুক্ষণ পর উইলিয়ামও সেখানে আসে আর সে জনিকে জিজ্ঞাসা করে যে সে কেন ডিউক হতে চায়।
উইলিয়াম তখন স্বীকার করে যে যখন সে নিজে ডিউক হয়েছিল তখন সে ঠিক জানতো না যে তার কি করতে হবে। এই গাড়ি ঠিক করতে করতে তারা দুইজনেই কথা বলতে থাকে আর ধীরে ধীরে একে অপরকে ভালোভাবে বুঝতেও শুরু করে। পরের দিনে তো প্রুডেন্স জনিকে নাচ শেখাতে শুরু করে, কারণ সামনে একটা বড় অনুষ্ঠান হতে যাচ্ছে। সেখানে ইংল্যান্ডের অনেক রাজ পরিবারের মানুষই আসবে। সে চায় না যে জনি তাদের সামনে কোনোভাবে ছোট হোক। তো ডান্স প্র্যাকটিসের সময় অ্যানি আবার সেখানে এসে জনি আর প্রুডেন্সকে ধন্যবাদ জানায়, কারণ তারা তার বয়ফ্রেন্ডকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছে। শীঘ্রই আবার প্রুডেন্স জানতে পারে যে জনি নাকি ফিন্স এবং ওইসব কৃষকদেরকে আমন্ত্রণ জানিয়েছে যারা বছরের পর বছর ধরে এই জমিতেই কাজ করছে। এটা শুনে তো প্রুডেন্স খুবই ইমোশনাল হয়ে যায়, কারণ জনি এখানে খুব অল্প সময়ে এসেছে, তবুও সে এখানে কাজ করা মানুষদের কথা ভাবছে। তো নাচের প্র্যাকটিসের সময় ধীরে ধীরে পরিবেশটা একটু রোমান্টিক হয়ে ওঠে। জনি ও প্রুডেন্স তো একে অপরের খুব কাছাকাছি চলে আসে। মনে হচ্ছিল যে তারা যেন একে অপরকে কিস করতেই যাবে, কিন্তু ঠিক তখনই অ্যানি এবং কয়েকজন স্টাফ তাদের দেখে ফেলে আর তারাও সেখানে থেমে যায়। তারপর জনি আবারও গ্যারেজে গিয়ে সেই পুরনো গাড়ির ওপর কাজ করতে শুরু করে আর উইলিয়ামও তাকে সাহায্য করতে থাকে। ইঞ্জিন ঠিক করার সময় উইলিয়াম তার অতীতের কথা খুলে বলে। সে জানায় যে সে কখনোই জনির মাকে পাঠানোর চিঠি পায়নি এবং সে জানতই না যে তার একটা ছেলে আছে। সে আরও বলে যে সে নাকি নিজেও অনেকবার জনির মায়ের কাছে চিঠি লিখেছে, কিন্তু কোনো উত্তর পায়নি। আর শেষ পর্যন্ত সে ভেবেছিল যে ডটি হয়তো বা নিজের জীবন এগিয়ে নিয়ে গিয়েছে, মানে তাকে ভুলে গিয়েছে আর কি। তখন জনি বলে যে তার মাও কখনো উইলিয়ামের কোনো চিঠিই পায়নি। আর তখন তারা বুঝতে পারে যে কেউ ইচ্ছে করে তাদের আলাদা করে রেখেছিল। এরপর জনি বলে যে এবার ইঞ্জিনটা চালু করে দেখা যাক। উইলিয়াম তখন চাবি ঘোরাতেই পুরনো গাড়িটা আবারও চালু হয়ে যায়। আর সেই মুহূর্তে তো দুজনের চোখে এক আনন্দের ঝিলিক দেখা যায় আর তারা একদম বাচ্চাদের মতো করেই হেসে ওঠে। অন্যদিকে এলেস্টার তো চুপি চুপি উইলিয়ামের স্টাডি রুমে ঢুকে পড়ে আর সেখানে জনির জন্ম সনদটি পেয়ে যায়, কিন্তু ওটা দেখে সে ওখানে রহস্যজনকভাবে হাসতে শুরু করে, যেন তার মাথায় নতুন কোনো ষড়যন্ত্র তৈরি হচ্ছে। তো পরের দিন জনি তো সেই পুরনো গাড়িটাতে উইলিয়ামকে নিয়ে ড্রাইভে বের হয়। গাড়িটা ধুয়ে ও পালিশ করার পর একদম নতুনের মতো ঝকঝক করছে। দূর থেকে তো প্রুডেন্স আর বাটলার দাঁড়িয়ে সবকিছু দেখছিল। বাবা ছেলের এত কাছাকাছি আসতে দেখে তাদেরও খুব ভালো লাগে। এরপর তারা তাদের ফার্মে যায়, যেখানে জনি সেই গ্রাইন্ডিং মেশিনটিও ঠিক করে দিয়েছে, যা বহু বছর ধরে নষ্ট অবস্থায় পড়েছিল। এখন ফিন্স ও অন্যান্য কৃষকরা সেই মেশিন দিয়ে তাজা জুস বানাচ্ছে এবং সেটা বিক্রি করে আবার ভালো পয়সা আয়ও করছে। সবকিছু দেখে তো উইলিয়াম খুবই খুশি হয়ে যায় আর সঙ্গে সঙ্গে সবাইকে একটা উৎসবে যোগ দেওয়ার আমন্ত্রণও জানায়। কিন্তু যখন তারা প্রাসাদে ফিরে আসে তখন দেখতে পায় যে এলিস্টার ও তার মা আগে থেকেই সেখানে অপেক্ষা করছে। তারা একটা ভয়ঙ্কর সত্য প্রকাশ করে। তারা জানায় যে উইলিয়াম ও ডটের বিয়ে ভেঙে যাওয়ার পরে জনির জন্ম হয়েছে। এর অর্থ হলো আইনের দৃষ্টিতে জনিকে অবৈধ সন্তান ধরা হবে এবং সে আইন অনুযায়ী কোনোভাবেই ডিউক হতে পারবে না। এই কথা শুনেই তো উইলিয়াম ও জনি দুজনেই পুরো স্তব্ধ হয়ে যায়, তাদের যেন পায়ের নিচ থেকে মাটিই সরে যায়। তবে ওই মুহূর্তে আসলে এখানে তাদের বলার মতো কিছুই ছিল না। জনি তো এখানে অনেক কষ্ট পায়, তবে সে এটা ভেবে একটু সান্ত্বনা পায় যে অন্তত সে তার বাবাকে জানার সুযোগ পেয়েছে। এখন সেখানে তার আর কোনো কাজ নেই, তাই সে ওখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। প্রুডেন্স তাকে বারবার থাকতে বলল। জনি বলে যে সে কখনোই এই জায়গার অংশ ছিল না, আর তারপরেই সে ওখান থেকে চলে যায়। জনি তো সরাসরি সেই বারে গিয়ে পৌঁছায়, যেখানে সবাই ইতিমধ্যেই খবরটা শুনে ফেলেছে। সবাই খুবই দুঃখ প্রকাশ করে। তারা সিদ্ধান্ত নেয় যে জনি ছাড়া তারা কেউই ওই উৎসবে যাবে না। এদিকে প্রাসাদের স্টাফদেরও মন খারাপ, তারা জনিকে সমর্থন জানায় আর এই অনুষ্ঠানে না যাওয়ার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে প্রুডেন্স তার অফিসে বসে তো আবারও জনের জন্মসনদটি দেখছিল। হঠাৎ করে তার চোখ পড়ে একটা গুরুত্বপূর্ণ তথ্যের ওপরে। এর মানে বুঝতেই তো সে দ্রুত জনিকে খুঁজতে বের হয় আর তাকে বারবার থামতে বলে। সে জনিকে অনুরোধ করে বলে যে ডান্স অনুষ্ঠানে যেন সে অবশ্যই আসে, অন্তত তার জন্য হলেও। এদিকে অনুষ্ঠান শুরু হওয়ার আগেই তো উইলিয়াম সমস্ত গেস্টদের স্বাগত জানায়, কিন্তু হঠাৎ করে সে অবাক হয়ে যায় এটা দেখে যে সেখানে ডটিও পৌঁছে গিয়েছে। আনন্দে সে দ্রুত তাকে ভেতরে নিয়ে যায় আর সবার সঙ্গে পরিচয় করিয়ে দেয়। কিছুক্ষণ পর জনি ও প্রুডেন্স তার বন্ধুদের সঙ্গে সে নাচের অনুষ্ঠানে চলে আসে। এদিকে এলেস্টার আর তার মা তো এইসব কিছু দেখে প্রচন্ড বিরক্ত হচ্ছিল। তাদের মনে হয় যে এইসব সাধারণ মানুষদের রাজকীয় অনুষ্ঠানে থাকার কোনো অধিকার নেই। এই ভিড়ের মধ্যে হঠাৎ করে তখন জনি তার মাকে দেখতে পায়। সে তো পুরোপুরি অবাক হয়ে যায়, কারণ সে জানতই না যে তার মাও এখানে আসবে। তখন ডটি তাকে জড়িয়ে ধরে আর বলে যে উইলিয়াম আগেই তাকে প্লেনের টিকিটটা পাঠিয়েছিল এবং এই অনুষ্ঠানে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছিল। এরপরেই তো উইলিয়াম সবার সামনে এগিয়ে গিয়ে তার বহু বছর জমে থাকা অনুভূতিগুলো প্রকাশ করে। সে বলে যে মাত্র এক সপ্তাহের মধ্যে তার জীবন পুরোপুরি বদলে গিয়েছে। তার ছেলের কারণে তার পুরনো স্মৃতিগুলো আবারও ফিরে এসেছে। এখন তার মনে হচ্ছে সে হয়তো তার জীবন আবারও ফিরে পেতে পারে, যা বহু বছর আগেই সে হারিয়ে ফেলেছিল। এরপর সে ঘোষণা করে যে জনি হবে তার পরবর্তী উত্তরাধিকার। এই কথা শুনে তো এলেস্টার প্রচন্ড ক্ষুব্ধ হয়ে যায় আর তীব্র আপত্তি জানায়। সে জোর দিয়ে বলে যে
জনি হলো আপনার অবৈধ সন্তান, সে কখনোই ডিউক হতে পারবে না। কিন্তু ঠিক সেই মুহূর্তে প্রুডেন্স সবার সামনে একটা সত্য প্রকাশ করে। সে জানায় যে কাগজে বিয়ে বাতিল করার কথা লেখা আছে সেখানে উইলিয়ামের স্বাক্ষর আসলে নকল। আর এই বিষয়টি খুব সহজেই প্রমাণ করা যায়, কারণ উইলিয়াম বাম হাত দিয়ে লেখেন আর তার সাইন করার ধরন এতটাই আলাদা যে সেটা নকল করা প্রায় অসম্ভব। এই কথা শুনে তো এলিস্টার প্রচন্ড ভয় পেয়ে যায় আর অনেক অপ্রাসঙ্গিক কথা বলতে শুরু করে, কিন্তু উইলিয়াম তাকে বেশ কড়া গলায় বলে যে এখান থেকে বের হয়ে যাও, আমি তোমাকে দেখতে চাই না। তো কিছুক্ষণ পর তো জনি সেখানে এগিয়ে আসে আর তার বাবাকে শক্ত করে জড়িয়ে ধরে। এরপর জনি তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানায়। সে ঘোষণা করে যে বহু প্রজন্ম ধরে এই জমিতে কাজ করা কৃষকদের সঙ্গে মিলে সে একটা জুস কোম্পানি শুরু করতে চায়। জনির এই প্ল্যানটা শুনে তো সেখানে থাকা সবাই অনেক খুশি হয়ে যায়, এমনকি প্রুডেন্সও। তো আজকের গল্পের শেষ দৃশ্যে আমরা দেখতে পাই যে জনি প্রুডেন্সকে নাচের জন্য ডাক দেয় আর তখন তাদের চারপাশের গেস্টরাও আনন্দে নাচতে শুরু করে। পুরো মহলটাই তো একদম আনন্দে ভরে ওঠে। আর নাচ শেষ হয়ে যাবার পর জনি এবার প্রুডেন্সকে নিয়ে একটু বাগানে যায় আর সেখানে সে তার নিজের মনের কথা খুলে বলে, মানে সে যে প্রুডেন্সকে ভালোবেসে ফেলেছে এটা স্বীকার করে। প্রুডেন্সও তখন তার প্রপোজালটা অ্যাকসেপ্ট করে নেয় আর বলে যে আমিও তোমাকে ভালোবাসি। এরপরে তারা দুজন একে অপরকে কিস করে। আর এখানেই শেষ হয়ে যায় আমাদের আজকের এই মুভির গল্পটি। তো বন্ধুরা, এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে? আর তোমরা যদি কেউ হঠাৎ করে জানতে পারো যে তোমরা কোনো রাজ পরিবারের সন্তান, তখন ঠিক তোমাদের অবস্থা কি হবে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো আজ এই পর্যন্তই থাক, দেখা হবে অন্য কোনো সুন্দর মুভির গল্প নিয়ে ভিন্ন কোনো সময়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক বেশি ভালো থাকবে এবং নিরাপদে থাকবে। আর অবশ্যই তো খুলিকার সঙ্গেই থাকবে, তাই না? আল্লাহ হাফেজ।